কলকাতা পুলিশের নগরপালকে কেউ কেউ শিরদাঁড়া উপহার দিয়েছিল না, শিরদাঁড়া লৌহ সম মেরুদণ্ড চাই। আসলে ওটা যে ট্রেলার ছিল, পুরো সিনেমাটা যে আসলে লোহার রডের বিজ্ঞাপন হবে সেটা তো পরে বোঝা গেল। ওই জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা তিনি আবার বিজ্ঞাপনে মডেলের মুখ হয়ে গেলেন। গ্রোভার তো আইনটা বোঝেন, তাহলে তিনি কেন নিজে শতপ্রণোদিত হয়ে ছাড়লেন? শুধু ছাড়লেন তাই না, তিনি ডিসক্লেমার দিয়ে জানালেন যে তিনি এই মামলা ছাড়ছেন এবং তাকে না সিবিআই, না কলকাতা পুলিশ, না রাজ্য সরকার কেউ কোনো রকম ভাবে ইনস্টিগেট করেছে। তিনি পরিষ্কার জানিয়ে ছাড়লেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন। এবং তার সাথে এটাও বললেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এমন একটা প্রেশার আসছিল, অর্থাৎ পরিষ্কার ঘুরিয়ে তিনি বললেন যে তাকে আদালতে গিয়ে এমন তথ্য পরিবেশন করতে বলা হচ্ছিল যেই তথ্যের পিছনে কোনো সারবত্তা ছিল না। স্বাভাবিকভাবে এরকম একজন নামজাদা আইনজীবী তিনি নিজের মুখ কেন সুপ্রিম কোর্টে গিয়ে কালিমা লিপ্ত করবেন? আরে আমি তো জানতাম তৃণমূল বিজেপির সেটিং। আপনি যেটা বলছেন সিপিএম একটা সময় বিজেমূল বিজেমূল বলতো, তো সিপিএম এই যে বিজেমূল বিজেমূল বলতো, তারপর শুনলাম সিপিএম নাকি পার্টিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেমূল শব্দ ব্যবহার করাটা ভুল হয়েছে, বিজেমূল শব্দ আর ব্যবহার হবে না, আগামী দিন থেকে এই শব্দ বন্ধ, তারা ব্যবহার করবেন না। কিন্তু এখন তো দেখছি যে এতদিন মোদি ভাই দিদি ভাই সেটিং এর গল্প বলছি, এবার কি আলিমুদ্দিনের সাথে কালীঘাটের সেটিং হচ্ছে? মানে আমি বলছি না, কারণ কদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তো সরাসরি অভিযোগ করেছেন। বিকাশ ভট্টাচার্য কি বলেছেন প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে? আই ফিল দ্য ফ্যামিলি ইজ বিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড মাই হাঞ্চ ইজ ইট ইজ পলিটিক্যাল ইন নেচার বিকজ ইট সিমস লাইক দে আর রানিং আফটার গ্ল্যামার। যে পরিবার গ্ল্যামারের পিছনে দৌড়চ্ছেন এবং পরিবারকে যারা বিকাশ ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করেছেন আপনাদের সংবাদ মাধ্যমের কাছে যে যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে বৃন্দা গ্রোভারকে আইনজীবী হিসেবে ডিপ্লয় করছিল, আজকে তো তারাই জবাবটা দিতে পারবে। বিকাশ ভট্টাচার্য কি চটিচাটা হয়ে গেছেন? আমি জানি না, কোটানকোট যে চটিচাটা বলে এত গালিগালাজ করছেন, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কবে থেকে চটিচাটা হয়ে গেছেন আমার জানা নেই। যারা করেছেন তারা বলতে পারে না। সবচেয়ে বড় কথা, সিবিআইকে চেয়েছিল কারা? সিবিআইকে চেয়েছিল সিপিএম, সিবিআই এর উপর আস্থা জানিয়েছিল বিজেপি, সিবিআইকে উদ্বাহু হয়ে আহ্বান করেছিল এই জুডা জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট। হ্যাঁ, অবশ্যই পরিবারের লোকজনও বলেছিলেন। মমতা ব্যানার্জি প্রথম দিন বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি তদন্ত উদ্ঘাটন করতে না পারে, যদি সিবিআইও তদন্ত করে আমাদের কোনো আপত্তি নেই। বলেছিল 7 দিনের মধ্যে কলকাতা পুলিশ না পারলে সিবিআইকে দিয়ে দেওয়া হোক। তো আপনারা কোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট 3 দিনের মাথায় সিবিআই এসেছিল তদন্ত করতে। কলকাতা পুলিশ 24 ঘন্টায় যাকে অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়, 58 দিন সময় লেগেছে সিবিআইকে তাকেই চার্জশিট দিয়ে গ্রেপ্তার করতে হয়েছে। কারণ আরজি করের ঘটনা নক্কারজনক, দুঃখজনক, বর্বরতম ঘটনা। খুনি যে সে দৃষ্টান্তমূলক শাস্তি পাক, ধর্ষক চূড়ান্ত শাস্তি পাক, সবাই চেয়েছে। মমতাদি চেয়েছে, অভিষেক ব্যানার্জি চেয়েছে, গোটা তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের সমস্ত মানুষ, বিরোধীরাও চেয়েছে। কিন্তু আগেকার দিনে দেখবেন এটা ওই বিয়ের আগে পাত্রপাত্রী দেখা হতো, মানে পাত্রকে পছন্দ হতে হবে বা পাত্রীকে পছন্দ হতে হবে। মানে আপনি ধরুন মেয়ের বাড়ির লোক, আপনি পাত্র খুঁজতে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, ওই বাংলা আগে একটা ইয়ে ছিল না যে ব্যবসা বাঙালি একটু দ্বিতীয় শ্রেণীর চোখে দেখে, ভালো চাকুরিওয়ালা পাত্র চাই, তো আপনি ব্যবসায়ী পাত্র না খুঁজে চাকরিওয়ালা পাত্র খুঁজছেন। যদিও এটা অত্যন্ত খারাপ মানে একটা ইন্ডিকেশন, বাণিজ্য বসতে লক্ষ্মী। আজকে অবশ্য বাঙালি আবার বুঝতে পেরেছে বলে ব্যবসা বিমুখ বাঙালি তার দুর্নাম ঘোচাতে উদ্যোগ হয়েছে। তা আপনি কি বলছেন আমার চাকরিওয়ালা পাত্র চাই। এবার চাকরিওয়ালা পাত্রের মধ্যে আবার খুঁজছেন প্রাইভেট কোম্পানিতে করে না সরকারিতে করে, সরকারি চাকরিওয়ালা হলে পাত্র পছন্দ হবে। আবার মেয়েদের দিক থেকে উল্টো, আপনি যদি পাত্রের বাড়ির লোক হন, গিয়ে দেখছেন যে মেয়ে চাকরি করে না অন্য কোনো কাজ করে, চাকরি করলে যেন সরকারি স্কুলের চাকরি পাত্রী চাই। মানে আমি আমার পছন্দ মতো পাত্র বা পাত্রী পেলে তবে আমি বিয়ে করব। এইখানে এই সিপিএম, বিজেপি আর এই আন্দোলনকারী ডাক্তারদের একাংশ এদের হয়ে গিয়েছিল যে একটা বাংলায় গান আছে না, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, এদের হয়েছিল সিবিআই তোর হাতে পায়ে ধরি রে, আমার পছন্দ মতো খুনি বা ধর্ষক এনে দে। মানে আমি আমার ন্যারেটিভ তৈরি করে রেখেছি যে এই খুনি আর এই ধর্ষক, সেই ন্যারেটিভের বাইরে যেন তদন্তকারী সংস্থা না বেরোয়। আরে ভাই, আদালতে বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে, বিচার নির্ভর করে যুক্তি এবং তথ্যের উপরে, প্রামাণ্য নথির উপরে, এভিডেন্স এবং লজিক, এর বাইরে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। আর আজকের দিনে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেভাবে তদন্ত হয়, চার্জশিট জমা দেওয়ার আগে তাকে ডিজিটাল ফুটপ্রিন্ট জমা দিতে হয়েছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই সঞ্জয় রায় সে কটার সময় হাসপাতালে ঢুকেছিল, কটার সময় বেরিয়েছিল। বায়োমেট্রিক, ডিএনএ স্যাম্পল ম্যাচিং, যে নির্যাতিতার নখ শরীরের মধ্যে তাতে যে স্কিন টিস্যুস পাওয়া গেছে সেটা সঞ্জয় রায়। অর্থাৎ যদি কাউকে ধর্ষণ করা হয় বলপূর্বক, সে বাধা দেওয়ার চেষ্টা করবে, তার নখে যে ধর্ষক তার স্কিন টিস্যুস থাকবে।
সেই ডিএনএ ম্যাপিং স্যাম্পল ম্যাচ করেছে, বায়োমেট্রিক্স ম্যাচ করেছে, ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যাচ করেছে, তারপর সিবিআই চার্জশিট দিয়েছে। এখন সমস্যা হচ্ছে যারা ন্যারেটিভ তৈরি করেছিল, এই যে হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি, সোমা দেবী কোথায়? সিপিএম প্রডিউস করুক সোমা দেবীকে মার্কেটে সামনে নতুন করে। কেন সেই সোমা দেবী বা তার দলবলরা, পরে জানা গিয়েছিল ওটা নাকি এআই জেনারেটেড ফেক অডিও ক্লিপ ছিল, কিন্তু যে ভাষ্য মানুষের সামনে সামাজিক মাধ্যম দিয়ে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ইট ওয়াজ আ লার্জার কনস্পিরেসি, স্টেট খুন করিয়েছে, ধর্ষণ করিয়েছে। আরে আমরা তো প্রথম দিন থেকে বলেছি সিবিআই তদন্ত করছে। তো যারা সিবিআই তদন্ত নিয়ে দুহাত উঁচু করে নেচেছিলেন তারা এখন সিবিআই কে গালিগালাজ করছেন। কেন? সিবিআই কি চটি চাটা? সিবিআই কি তৃণমূল চালায়? আমি তো খুশি হব যদি সিবিআই তৃণমূল চালায়, মানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নন, মমতা ব্যানার্জি দেশ চালাচ্ছেন, আর অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে নেই, সিবিআই ইডিকে অমিত শাহের জায়গায় অভিষেক ব্যানার্জি চালাচ্ছেন, তাহলে আমার খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা। আমি যতটুকু জানি এখনো দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, এখনো প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হয়নি, বা স্বরাষ্ট্রমন্ত্রক অভিষেক ব্যানার্জির নিয়ন্ত্রণে আসেনি। আমি এখনো পর্যন্ত যা জানি, হলে আমি নিশ্চিতভাবে খুশি হব। কিন্তু যারা এই সস্তার নাটকগুলো করেছিলেন, সব মিথ্যে একটার পর একটা ধরা পড়েছিল। সমস্ত মিথ্যে একটার পর একটা যখন ধরা পড়েছিল, মানুষের সামনে প্রমাণ হয়েছিল যে সেমিনার হল ভাঙার নাটক, মিথ্যা কথা বলা হয়েছিল। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা সই করেছিলেন, তিতাস পাল, রমা বেরা, রিয়া দেবী সহ ডাক্তাররা, যারা বলেছিলেন যে উই আর স্যাটিসফাইড উইথ দ্য পোস্টমর্টেম প্রসেস। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছিল, বলেছিল পোস্টমর্টেমে নাকি প্রচন্ড অসঙ্গতি। তাহলে সেদিনকে মিথ্যা কথা বলার পর কেন এই জুনিয়র ডাক্তারদের আপনারা কমিটিতে স্থান দিয়েছিলেন? সেদিনই প্রশ্ন উঠেছিল যে সেমিনার হল ভাঙা, যে কথা ওনারা বারবার করে বলছেন যে সেমিনার হল ভাঙা তো জুনিয়র ডাক্তারই আবেদন করেছিল যে ওখানে টয়লেট ব্লক তৈরি করতে হবে। সমস্ত মিথ্যাগুলো যখন একটার পর একটা ধরা পড়ছে, তখন এটা অবশ্যম্ভাবী ছিল। আসলে এই আরজি করের নৃশংস বর্বর ঘটনাকে সামনে রেখে একটা সেকশন তারা চেয়েছিল রাজ্য সরকারকে ডিস্টেবিলাইজ করতে। কারণ আরজি করটা হয়েছিল, আপনার মনে থাকবে, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন 8 তারিখে, 8 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 9 তারিখ সেদিনকে ইন্ডিয়ায় নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের ছিল, সে ফাইনাল ম্যাচ ছিল, যিনি অল্পের জন্য সোনা পাননি, এবার রূপও পেয়েছিলেন। 8ই অগস্ট রাত্রে 9ই অগস্ট, সেই অর্থে দেখতে গেলে টেকনিক্যালি তার 4 দিন আগে বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। যারা বাংলাদেশ মডেলকে সামনে রেখে পশ্চিমবাংলায় ভেবেছিলেন বাংলাদেশের মতো অ্যানার্কি তৈরি করা যাবে, বাংলাদেশের মতো একটা অস্থিরতা তৈরি করা যাবে, তারা ভুলে গিয়েছিলেন ভারতবর্ষে সংবিধানের শাসন চলে। এখানে নির্বাচিত রাজ্যের প্রধানকে উৎখাত এভাবে করা যায় না। কিন্তু তাদের মনে সুপ্ত বাসনা, যেহেতু তারা রাজনৈতিকভাবে পেরে উঠছেন না, পলিটিক্যালি পেরে না উঠে গায়ের জোরে ক্ষমতা দখল করতে হবে। তাই জন্যই শুভেন্দু স্লোগান দিয়েছিল দফা 1 দাবি 1 পদত্যাগ। সেই স্লোগানে সুর মিলিয়েছিল, একটা শিয়াল হুক্কা করেছে, বাকি শিয়াল বাম, বিজেপি হুক্কা করেছে, বামেরা হুয়া হুয়া করেছে। তার ফল আজকে সামনে। ওই দাদা তোর পায়ে পড়ি রে, সিবিআই দাদা তোর পায়ে পড়ি রে, আমার পছন্দের মতো লোকটাকে ধর্ষক বলে জানিয়ে দে, আমার পছন্দ মতো লোকটাকে খুনি বলে জানিয়ে দে। আরে ভাই, সন্দীপ ঘোষ যদি অপরাধ করে থাকে সে জেলে যাক, কিন্তু সে যদি ধর্ষণ না করে থাকে, যদি প্রমাণ হয়ে যায়, আজকের দিনে বিজ্ঞানের যুগে তথ্য প্রমাণ, ফুটপ্রিন্ট, ডিজিটাল এভিডেন্স, বায়োমেট্রিক, ডিএনএ ম্যাচিং দেখিয়ে দিচ্ছে সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক, তারপরে সন্দীপ ঘোষকে দেখাতে হবে যে খুনি এবং ধর্ষক। কারণ না হলে লার্জার কনস্পিরেসির গল্পটা মার্কেটে খাওয়ানো যাবে না। ফল তো দিয়েছে বাংলার মানুষ, 6টা বিধানসভার উপনির্বাচনে 6-0 করে ফল বুঝিয়ে দিয়েছে। আর আগামী 2026 কি হতে চলেছে, মর্নিং শোজ দ্য ডে, ট্রেলারে বুঝিয়ে দিয়েছে আগামী দিন পুরো সিনেমা কি আসতে চলেছে। 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো মমতাদি এবং অভিষেকের নেতৃত্বে মাওয়াটি মানুষের সরকারের আশা শুধু সময়ের অপেক্ষা। জয়নগর বিচার পেয়েছে, ফারাক্কা বিচার পেল 58 দিন এবং 61 দিনে। অভয়া বিচার পায়নি কি বলছে? অভয়া বিচার পায়নি কি বলছে? অভয়া বিচার পাচ্ছে। অভয়াকে কেন্দ্র করে যারা পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে চেয়েছিল তারা ডিভিডেন্ডটা পায়নি। অভয়া বিচার পাচ্ছে, এবং যে দোষী, যে ধর্ষক, যে খুনি, সে ফাঁসিতে ঝুলবে। অপরাজিতা বিলটা বিজেপিকে বলুন তাড়াতাড়ি পাস করাতে। বৃন্দা গোভার আইনজীবী ডিপ্লয় কে করেছিল? বৃন্দা গোভারকে পরিবারের লোকজন, জুনিয়র ডক্টর ফ্রন্ট ডিপ্লয় করেছিল। কেন বৃন্দা গোভারের? শুনুন, বৃন্দা গোভার রাজ্য সরকারের বিরুদ্ধে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু বৃন্দা গোভার তো ভারতবর্ষের প্রথম 20 জন আইনজীবীর মধ্যে একজন অন্যতম আইনজীবী। তার আইনি দক্ষতা নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের দলের বিরোধী একজন নেতা, তাকে আমরা রাজনৈতিকভাবে যতই সমালোচনা করি, বিকাশ ভট্টাচার্যের আইনি জ্ঞান নিয়ে, পাণ্ডিত্য নিয়ে তো প্রশ্ন তুলতে পারবো না। সে মানুষটা তো আইনটা বোঝেন, বৃন্দা গ্রোভার তো আইনটা বোঝেন।
তাহলে তিনি কেন নিজে শতপ্রণোদিত হয়ে ছাড়লেন? শুধু ছাড়লেন তাই না, তিনি ডিসক্লেমার দিয়ে জানালেন যে তিনি এই মামলা ছাড়ছেন এবং তাকে না সিবিআই, না কলকাতা পুলিশ, না রাজ্য সরকার কেউ কোনো রকম ভাবে ইনস্টিগেট করেছে। তিনি পরিষ্কার জানিয়ে ছাড়লেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন, এবং তার সাথে এটাও বললেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এমন একটা প্রেশার আসছিল, অর্থাৎ পরিষ্কার ঘুরিয়ে তিনি বললেন যে তাকে আদালতে গিয়ে এমন তথ্য পরিবেশন করতে বলা হচ্ছিল যেই তথ্যের পিছনে কোনো সারবত্তা ছিল না। স্বাভাবিকভাবে এরকম একজন নামজাদা আইনজীবী, তিনি নিজের মুখ কেন সুপ্রিম কোর্টে গিয়ে কালিমা লিপ্ত করবেন? আর আইনজীবী ডিপ্লয় কে করেছিল? বৃন্দা গ্রোভারকে। পরিবারের লোকজন জুনিয়র ডক্টর ফ্রন্ট ডিপ্লয় করেছিল। কেন? বৃন্দা গ্রোভারের শুনুন, বৃন্দা গ্রোভার রাজ্য সরকারের বিরুদ্ধে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু বৃন্দা গ্রোভার তো ভারতবর্ষের প্রথম 20 জন আইনজীবীর মধ্যে একজন অন্যতম আইনজীবী। তার আইনি দক্ষতা নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের দলের বিরোধী একজন নেতা, তাকে আমরা রাজনৈতিকভাবে যতই সমালোচনা করি, বিকাশ ভট্টাচার্যের আইনি জ্ঞান নিয়ে, পাণ্ডিত্য নিয়ে তো প্রশ্ন তুলতে পারবো না। সে মানুষটা তো আইনটা বোঝেন, বৃন্দা গ্রোভার তো আইনটা বোঝেন। তাহলে তিনি কেন নিজে শতপ্রণোদিত হয়ে ছাড়লেন? শুধু ছাড়লেন তাই না, তিনি ডিসক্লেমার দিয়ে জানালেন যে তিনি এই মামলা ছাড়ছেন এবং তাকে না সিবিআই, না কলকাতা পুলিশ, না রাজ্য সরকার কেউ কোনো রকম ভাবে ইনস্টিগেট করেছে। তিনি পরিষ্কার জানিয়ে ছাড়লেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন, এবং তার সাথে এটাও বললেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এমন একটা প্রেশার আসছিল, অর্থাৎ পরিষ্কার ঘুরিয়ে তিনি বললেন যে তাকে আদালতে গিয়ে এমন তথ্য পরিবেশন করতে বলা হচ্ছিল যেই তথ্যের পিছনে কোনো সারবত্তা ছিল না। স্বাভাবিকভাবে এরকম একজন নামজাদা আইনজীবী, তিনি নিজের মুখ কেন সুপ্রিম কোর্টে গিয়ে কালিমা লিপ্ত করবেন? কলকাতা পুলিশের নগরপালকে কেউ কেউ শিরদাঁড়া উপহার দিয়েছিল না? শিরদাঁড়া লৌহ সম মেরুদণ্ড চাই। আসলে ওটা যে ট্রেলার ছিল, পুরো সিনেমাটা যে আসলে লোহার রডের বিজ্ঞাপন হবে সেটা তো পরে বোঝা গেল। ওই জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা তিনি আবার বিজ্ঞাপনে মডেলের মুখ হয়ে গেলেন। ভাবুন, উৎসবে ফিরছি না, কত বড় বড় ডায়লগ। আরে দুর্গা উৎসব শুধুমাত্র হিন্দুদের উৎসব বলে না, দুর্গাপুজো মানে রুটি রুজি, বাঙালির কর্মসংস্থান একটা বিরাট বড় জায়গা। দুর্গাপুজোয় আজকে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা ডাকের সাজের কাজ না করলে মাতৃমূর্তির অলংকার সম্পূর্ণ হয় না। প্রচুর ঢাকি আসেন মুসলমান সম্প্রদায়ের থেকে। এটা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় উৎসব, এবং তার সাথে সাথে এই উৎসবকে কেন্দ্র করে যে 80,000 কোটি টাকার একটা ইকোনমিক রোটেশন হয় পশ্চিমবাংলাকে কেন্দ্র করে, তাতে গরিব প্রান্তিক মানুষ উপকৃত হয়। সেই উৎসবকে বয়কটের ডাক দিয়ে এরা আসলে গরিব মানুষের পেটে লাথি মারতে চেয়েছিল। আর যারা সেদিনকে উৎসবে ফিরছি না বয়কট ডাক দিয়েছিল, তারাই দেখলাম ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমার উৎসবে গিয়ে সরকারি মঞ্চে গিয়ে গলায় উত্তরীয় পড়ছে, মালা নিচ্ছে। এই যে হিপোক্রেসি, এই যে দ্বিচারিতা, মানে বলছে বিনা পয়সায় চিকিৎসা করাই। আমি দেখলাম একজন জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা 2 বছর ধরে লিখে রাখছে এমএস, এখন এমএস পাস করেনি, এই বছরে পাস করবে, এই মাসে পাস করবে, এখনো ডিগ্রি পায়নি, সে এমবিবিএস আর এমএস লিখে সিঙ্গুরে গিয়ে পলিক্লিনিকে গিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। যে অনিকেত মাহাতো বলছে যে দুর্নীতির হিমশৈলে চূড়া খুঁজতে হবে, তো এটা দুর্নীতি না? কবে খুঁজবে? নাকি জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা বলে আশফাকুল্লার বিরুদ্ধে কোনো শব্দ উঠবে না? আসলে উদ্দেশ্যটা তো এখন আমার অন্য মনে হচ্ছে। যে টাকা অভয়া তিলোত্তমাকে সামনে রেখে জেনারেট করা হয়েছিল, প্রায় 5 কোটি টাকার কাছাকাছি টাকা, আন্দোলনে ক টাকা খরচ হচ্ছে? বাকি টাকার হিসাব কার কাছে আছে? হিম্মত আছে আগে টাকাটা পরিবারের কাছে দিয়ে দিক, যে টাকা উঠেছে। নইলে ইডিকে আমি অনুরোধ করবো তদন্ত করতে, যে এই টাকার উৎস কি, এই টাকা কোথায় খরচ হয়েছে, অডিট কেন হচ্ছে না? এত এত কোটি কোটি টাকা উঠেছে, এই টাকা কারা লুটছে, কারা বকরা নিচ্ছে? যদি টাকা অভয়ার উদ্দেশ্যে সংগ্রহীত হয়ে থাকে, তাহলে সেই টাকা অভয়ার পরিবারকে দিয়ে দেওয়া হোক। তারা সিদ্ধান্ত নেবে, তারা ঠিক করবে যে সেই টাকা তার মেয়ের স্মৃতিতে তারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খরচা করবেন। নইলে আগামী দিন এই নিয়েও প্রশ্ন উঠবে। ডাক্তারদের একাংশ এখন তারা ধর্মতলায় অবস্থান করার জন্য তারা পুলিশ প্রশাসনে চিঠি দিয়েছে যে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে অভিজিৎ মন্ডলের এবং সন্দীপ ঘোষের নামে। অনেক নাটক হয়েছে, বাংলার মানুষ নাটক অনেক বরদাস্ত করেছে, এরপর করবে না। কেন বলছি? প্রথম কথা, তদন্ত করছে সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত যদি অবস্থান করতে হয়, যান সিজিও কমপ্লেক্সে গিয়ে অবস্থান করুন। মনিটর করছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত, সিবিআই তদন্ত করছে। আর এখানে সৃজন ভট্টাচার্য এসএফআই এর নেতা, ও ছবি পোস্ট করেছে মমতা ব্যানার্জির ছবি পোড়ানো হচ্ছে। মানে সবকিছুতে একটা লিমিট থাকে। আরে ভাই, মমতা ব্যানার্জি নিজেই ফায়ার ব্র্যান্ড, অগ্নিকন্যা, আগুনকে আগুনে পোড়ানো যায় না,
যে আগুনকে আগুনে পোড়াতে যায় তাদের হাত আগুনে ছারখার হয়ে যায়। বাংলার মানুষ এই জন্যই তোমাদের মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। 21-এ 0, 24-এ 0, 19-এ 0, 3 বার 0 করে হ্যাট্রিক করে মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানি মহাশূন্য আবিষ্কার করার জন্য আগামী দিন গণিতে নোবেল পাবে। নোবেল তো হয় না গণিতে, ফিল্ডস মেডেল হয়, ফিল্ডস মেডেল পাবে।